যে শুভেন্দুবাবু তৃণমূলের বি টিম হয়ে বিজেপিতে খেলছেন, নাকি ভাইপোবাবু বিজেপির বি টিম হয়ে তৃণমূলে আছে। এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি সম্প্রতি একটা বিরূপ মন্তব্য করলেন। তিনি কাঠমোল্লা বলছেন, কোর্ট আনকোর্ট বলছেন কাঠমোল্লারা জাতীয় শত্রু এবং একদম সংখ্যাগুরুদের কথা অনুযায়ী আমাদের দেশকে চালাতে হবে। কি বলবেন একজন বিচারপতি? হ্যাঁ, তার এগেনস্টে তো সব বিরোধী সাংসদরা এক জায়গায় একজোট হচ্ছেন, সই টই জোগাড় করছেন। এই ধরনের লোক বিচারপতি হয়ে গিয়েছে মানে বোঝো আরএসএস এর ইনফিল্ট্রেশন আমাদের দেশের ব্যবস্থার ভিতরে কি পরিমাণ হয়ে আছে। মিলিটারির মধ্যে থেকে মাঝে মধ্যে এরকম কথা শোনা যায়, বিচার ব্যবস্থার মধ্যে থেকে এরকম কথা শোনা যায়, তদন্তকারী সংস্থার মাথায় যারা বসে আছেন তাদের মধ্যে কথা শোনা যায়। আবার উল্টো দিকে নরেন্দ্র মোদীকে যে লোকটা চার্জশিট কাঠগড়ায় দাঁড় করিয়েছিল গুজরাটে, সঞ্জীব ভাট, সে এতদিন তাকে জেলে পুরে রেখেছিল একটা কি ঘটনাকে সামনে রেখে, বহু পুরনো ঘটনাকে সামনে রেখে। এখন সেই লোকটা আস্তে আস্তে জামিন পাচ্ছে। তাহলে বিজেপি আরএসএস একটা ভয়ের রাজত্ব তৈরি করতে চায়, যে ভয়ের রাজত্ব, যে ভয়ের বাতাবরণটা থেকে বাংলাকে, দেশকে বার করা। আমাদের সংবিধানে যা লেখা আছে, আমাদের লেজিসলেচার, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি তিনটেকেই বার করা আমাদের প্রত্যেকের কাজ। বিজেপি এবং এই ধরনের বিচারপতির আসনে বসে থাকা নরাধমরা, এরা আসলে ভারতের ধারণার বিরুদ্ধে। 1947 সালের 15ই আগস্ট যে দেশটি স্বাধীন হয়েছিল, সেই দেশটির বিরুদ্ধে দাঁড়িয়ে সেই দেশটিকে এরা মানে না। এই কারণে এরা এই দেশটির মধ্যে এই ধরনের অশান্তি করতে, এই জন্য আমি শুরুতে বললাম এরাই আসল টুকরে টুকরে গেল। 185 বছরের পুরনো মসজিদ, নুরি মসজিদ, আমরা জানি উত্তরপ্রদেশের ফতেপুরে, দেখা গেল আবার যোগী সরকার সেটাকে একাংশ তার ভেঙে ফেলছে অবৈধ নাম দিয়ে। তাহলে এইভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার সেটা এই দেশেও চলছে সুজানা? হ্যাঁ, চলছে তো। সংখ্যালঘুদের ওপর অত্যাচারে নরেন্দ্র মোদীর ভারত যে নিদর্শন রেখেছে গোটা পৃথিবীর কাছে আমাদের মাথা হেঁট হয়ে গেছে ইতিমধ্যেই। একাধিকবার গোটা পৃথিবীর জুড়ে সমালোচিত হয়েছে মোদী সরকার এবং মোদীর এই সব যোগী টোগী ধরনের ছানাপোনারা, কিন্তু তারা এতে দমবে না। কারণ তাদের রাজনীতির মোদ্দা কথা এটাই যে তারা এইগুলো করে দাঙ্গাবাজির পরিবেশ তৈরি করে তারা সেখান থেকে ভোট পেতে চেষ্টা করে। এদের ঈশ্বর অবধি পৌঁছানোর কোনো ব্যাপার নেই, এদের ধর্মের সাথে কোনো ব্যাপার নেই, এরা ধর্মের জামাটা পরে ভোট পেতে চায়। সুপ্রিম কোর্ট বলেছেন যে পুরনো আইন যা আছে উপাসনাস্থলের, এখন আর এই কোনো মসজিদে কোথাও কোনো রেকি করা যাবে না। এই ধরনের কোনো হঠাৎ বিভিন্ন মসজিদে সমীক্ষা করা শুরু হলো এর তলায় মন্দির ছিল বলে। কে কারা দায়িত্ব দিল, কারা করলো, কারা বললো এটা করতে? এই যা বাদরামও চলছে, অত্যন্ত আনফর্চুনেট এবং ঘৃণ্য এক চক্রান্তে, গোটা দেশটাকে টুকরো টুকরো করে দেওয়ার চক্রান্তে এরা নেমেছে। আমাদের দেশে হিন্দু মুসলমান একসাথে থাকে, বড় হয়, যারা এই সম্প্রীতি ভাঙার চেষ্টা করে তারাই আসল টুকরে টুকরে গ্যাং। কিন্তু প্রশ্নটা হচ্ছে যারা সম্প্রীতি ভাঙছে, যারা সংখ্যালঘুদের উপর অত্যাচার করছে, আমরা দেখছি বিদেশের সংখ্যালঘুরই তারা বেশি মাতামাতি করছে। কারণ এই দেশে যদি কোনো দল সব থেকে বেশি বাংলাদেশের সংখ্যালঘু অত্যাচার নিয়ে সরব হয় সেটা তো বিজেপি। কিন্তু সেই বিজেপিকে আমরা মণিপুর নিয়ে কথা বলতে শুনলাম না, আমরা অসমকে নিয়ে কথা বলতে শুনলাম না, আমরা কিছুকে নিয়ে কথা বলতে শুনলাম না, এমন করে উত্তরপ্রদেশের সম্বলের ঘটনা দেখলাম। তা আমি তো এই কারণে বলছিলাম যে বিজেপির লাভ যদি ওখানে হিন্দুরা আরেকটু মার খায়, বাংলাদেশে হিন্দুরা কম মার খেলে, কালকে বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার বন্ধ হয়ে গেলে সব থেকে দুঃখ পাবে যে লোকগুলো, তারা হচ্ছে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার ইত্যাদি। কারণ এরা চায় যে ওখানে ওই গোলমালটা চলুক এবং সেই গোলমালটা দেখিয়ে আমি এখানে চারটে লাফালাফি করব, ভোট পাওয়ার বন্দোবস্ত করব, হুঙ্কার করবো। এই যে আরজি করে বিজেপিটা সাইড হয়ে গেছিল, আবার সামনে চলে এলো এবং এই লাভঝাপটা করতে শুরু করলো। এই পরিবেশ থেকে মুক্তি পাওয়ার জন্যই আমাদের দুই বাংলায় সম্প্রীতির কথা বলতে হবে। যেই এখানে বিজেপি লাফাবে, ওখানে আবার জামাত লাফাতে শুরু করবে, বিএনপি লাফাতে শুরু করবে। ওই যে বলছে কলকাতা দখল করে নেব, এই কেটে নেব, বাংলা বিহার উড়িষ্যা খেয়ে নেবো, এইসব বলছে আলফাল কথা। ওটা দেখি আবার এখানে শুভেন্দু লাফাবেন। এই যে দুই পক্ষের পারস্পরিক একে অন্যকে সুযোগ করে দেওয়া, লাফঝাপ করার, এতে করে সাম্প্রদায়িক শক্তি উৎসাহিত হয়, সাম্প্রদায়িকতার পরিবেশ শক্তিশালী হয়। তাতে করে বাংলাদেশের মার খাওয়া হিন্দুদের কোনো লাভ হয় না, ক্ষতি হয়। এই ক্ষতিটা হলে বিজেপি খুশি হবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে শুভেন্দু অধিকারী এত হুঙ্কার দিচ্ছেন, একজন রাজ্য বিজেপি নেতা, একেবারে আন্তর্জাতিক পরিস্থিতিতে তিনি হস্তক্ষেপ করছেন। তিনি বলছেন যে ইউনুসকে তিনি একেবারে হুঙ্কার দিচ্ছেন, তিনি বলছেন কি যে হাসিনাকে ফেরত দিয়ে দেবো প্রধানমন্ত্রী হিসেবে। কি বলছেন তিনি? আমি জানি না বাবা, কিন্তু কাঁথি তমলুক যে বাঁচাতে পারবে কিনা দুদিন পরে ঠিক নেই। হয়ে গেল তো, শুভেন্দু অধিকারী 21-এর ভোটে ফেল করে গেলেন, অত হুঙ্কার দিয়ে পারলেন না।
এখন 24-এর ভোটেও শুভেন্দু অধিকারী আরও বাজেভাবে ফেল করলেন। মাঝখানে আরও দুটো ভোট ছিল পঞ্চায়েত পৌরসভা, তাতেও তিনি বিরোধী দলনেতা হিসেবে খুব একটা দাগ কাটতে পারলেন না। তাহলে সব মিলিয়ে ঝুলিয়ে শুভেন্দু অধিকারী নম্বর বাড়ানোর জন্য, প্রাসঙ্গিক থাকার জন্য এইগুলো বলছেন, হতে পারে। আউট অ্যান্ড আউট দাঙ্গাবাজ। আমার তো এই ধরনের বক্তৃতা শুনলেই মনে হয় যে সংবিধানের বেসিক ভ্যালু সিস্টেমকে, মূল্যবোধকে এই লোকগুলো এবং এদের বক্তৃতা নষ্ট করছে। মামলা হওয়া উচিত খুব, মানে কিন্তু মানুষের মধ্যে, জনমানসে খুব যে একটা প্রভাব ফেলতে পারেন এত লাভঝাপ করে, তা বলে মনে হয় না। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে কাঁথির কথা বললে তুমি, কাঁথি সমবায় ব্যাংকের নির্বাচন, সেখানে দেখা যাচ্ছে সমবায় ব্যাংকের নির্বাচনে সেন্ট্রাল ফোর্স নামানো হচ্ছে, সেখানে তো শুভেন্দু অধিকারী দোষছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, কিন্তু বিধায়ক তো শুভেন্দু অধিকারী। দেখো, আগামী দিনে আরও অনেক কিছু বেরোবে, যাতে করে বুঝতে পারবে যে শুভেন্দুবাবু তৃণমূলের বি টিম হয়ে বিজেপিতে খেলছেন, নাকি ভাইপোবাবু বিজেপির বি টিম হয়ে তৃণমূলে আছেন। এগুলো সবই আস্তে আস্তে বেরোবে, সময় আসবে, বেরোবে। দেখো, এখন এই একটা ঝগড়াঝাটির পরিবেশ এনারা তৈরি করছেন। সাধারণ লোক, গরিব লোক মারা যাচ্ছে, বোমাবাজি হচ্ছে, আহত হচ্ছে, গুন্ডামি হচ্ছে, কিন্তু পরিবেশ পরিস্থিতি সব মিলিয়ে মানুষের রুজি রুটির কথা পিছনে চলে যাচ্ছে, জীবন জীবিকার কথা পিছনে চলে যাচ্ছে। বিজেপি তৃণমূল যতক্ষণ এই খেলাটা সামনে ছিল না, ততক্ষণ পর্যন্ত তুমি দেখো স্বাস্থ্য ব্যবস্থা, তার বিভিন্ন সংস্কার, রোগীদের কিসে ভালো হয়, কি করে নারী নিরাপত্তা সুনিশ্চিত করা যায়, এই কথাগুলো সামনে এসেছিল। এখন যেই আবার বিজেপি তৃণমূল সামনে এসে গেছে, এখন তুমি দেখো, এ বলছে দীঘায় মন্দির বানাবো, ও বলছে মুর্শিদাবাদে মসজিদ বানাবো, ও বলছে না তোর মন্দিরটা ঠিক না, আমার মন্দিরটা ঠিক, এই হিন্দু মুসলমান করতে আবার লেগে পড়েছে। এটাই এদের অবজেক্টিভ। নরেন্দ্র মোদী চুপ, কিন্তু শুভেন্দু অধিকারী লাফিয়ে যাচ্ছে। নরেন্দ্র মোদী চুপ কেন? আমাদের তো প্রশ্ন জাগে, আদানির ব্যবসা, বিদ্যুতের ব্যবসা আছে বাংলাদেশে বলে নরেন্দ্র মোদী চুপ। কিন্তু এটা ওরা বোঝে, দুই পক্ষই এরা বোঝে যে এইটা চালিয়ে গেলে আসলে দুজনেরই লাভ। বিজেপি হিন্দু 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 করবে, আর সেটা দেখিয়ে তৃণমূল আবার মুসলমান 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 করবে। মানুষ এই ফাঁদে পা দেবেন না বলেই আমার ধারণা। আমার প্রশ্নটা তোমার কথা প্রসঙ্গেই আসছে, এই যে নরেন্দ্র মোদী চুপ, আমরা দেখতে পেলাম যে শুভেন্দু অধিকারী বারবার হুঙ্কার দিচ্ছেন যে আমরা সমস্ত রফতানি বাংলাদেশে বন্ধ করে দেব। তার মধ্যে কিন্তু নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় সরকার আমাদের রফতানি করেছেন বাংলাদেশে আলু, পেঁয়াজ। তাহলে কি কোনোভাবে এরকম দেখা যাচ্ছে কেমিস্ট্রিটা যে নরেন্দ্র মোদী শুভেন্দু অধিকারীকে পাতা দিচ্ছেন? এই প্রশ্নটা তো বাবা তোমার বিজেপিকে করা উচিত। ওদের পাঠা, ওরা লেজে কাটবে, মুড়োয় কাটবে, আমি জানি না। আমি যা বুঝি, বিজেপির দিল্লির নেতারা বাংলাকে, বাঙালিকে বিশ্বাস করতে পারেন না। এই জন্য 10 বছর সরকারে থেকেও একটা কেন্দ্রীয় পূর্ণমন্ত্রী বাংলা থেকে পাওয়া গেল না। ওই প্রতি অবধি গিয়ে আটকে যায় বিজেপির বাংলার নেতারা। যাই হোক, ঠিক আছে, সেটা ওদের বিষয়। সামগ্রিকভাবে আমরা এইটা বুঝি যে বিজেপি দল, তার ভিতরে কাজ করা বিভিন্ন ফ্যাকশন, প্রত্যেকে বাংলা বিরোধী, মানুষ বিরোধী, শ্রমজীবী মানুষের বিরোধী, সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে, মিলেমিশে বাঁচার বিরুদ্ধে। এরা দেশের জন্য ক্ষতিকারক।